আমাদের আজকের গল্প ছোট কাকিমা। কলমে সুপর্ণা ঝা। ছোট কাকিমাকে বাড়িতে কেউই দেখতে পারে না, শুধু আমি ভালোবাসি কাকিমাকে। আমার খুব ইচ্ছে করে আমার এই মিষ্টি কাকিমাটাকে মাথায় করে রেখে দিই। যেদিন বিয়ে হয়ে প্রথম পা রাখেন আমাদের বাড়িতে, আমার যে সেদিন কি আনন্দ হয়েছিল কাউকে বোঝাতে পারি না। মনে হয়েছিল এবার থেকে আমাদের বাড়ির একজন হয়ে আমাদের সাথেই থাকবে। সংসারের থোড়বড়ি খাড়ার মধ্যে আমার কাকিমাকে ঠিক মানায় না। উনি যখন গানের রেওয়াজ করেন তখন এক স্বর্গীয় অনুভূতি হয় আমার মনে। কিংবা যখন খুব সুন্দর করে সেজেগুজে কাকার সঙ্গে ঘুরতে বেরোন, তখনও হাঁ করে তাকিয়ে থাকি কাকিমার দিকে। কি সুন্দর করে সাজতে পারেন আমার সুন্দর কাকিমাটা। যদিও ঠাকুমারা ওনার সব কাজেই বিরক্ত হন, বুঝতে পারি। ঠাকুমার জেঠিমা তো কোনো দিনই পছন্দ করে না, আর মা মুখে কিছু না বললেও কাকিমার সঙ্গে বেশি মেশেন না ঠাকুমার আর জেঠিমার ভয়। আসলে আমাদের ঘরোয়া মধ্যবিত্ত পরিবারের বাড়ির দুই স্বল্প শিক্ষিতা বউ বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছেন সংসারে। সেখানে আমার বেশি শিক্ষিতা ছোট কাকি সব কিছুই যুক্তি তর্ক দিয়ে গ্রহণ করেন। আবার ছোট কাকা নিজে পছন্দ করে বিয়ে করেছেন, তাই প্রথম থেকেই ঠাকুমা দেখতে পারেন না ওনাকে। আমার মাঝে মাঝে মনে হয় আমার ছোট কাকিমা হলো এক দমকা মুক্ত হাওয়া, যে এক ঝটকায় সব ধুলো ময়লা আবর্জনা উড়িয়ে নিয়ে যেতে পারে। কাকিমা অবশ্য আমাদের বাড়িতে এসে চুপচাপ এই কাজটাই করে চলেছেন। আমাদের গোড়া আর পুরনো মানসিকতার মানুষগুলোর অন্তরের কুসংস্কার দূর করার সংকল্প নিয়েই যেন আমাদের পরিবারে ঢুকেছেন। অবশ্যই এই ঢোকাটাও সহজ ছিল না, তার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে আমার ছোট কাকা আর কাকি দুজনকেই। যাক সে কথা, ওনাদের সংগ্রামের কাহিনী বলতে গেলে আরেকটা গল্প লেখা হয়ে যাবে। আপাতত আমারটাই বলি। তো যেটা বলছিলাম, যদিও কাকিমা আমার থেকে মোটে কয়েক বছরেরই বড়, তবু আমাদের রক্ষণশীল পরিবারে আমার কাকিমার সঙ্গে বন্ধুর মতো মেশাটা সকলে সহজ শোকে মেনে নেন না। মা ঠাকুমারা আমাকে ওনার থেকে একটু দূরেই রাখেন। ওনারা মনে করেন কাকিমার সঙ্গে মিশে আমিও উচ্ছন্নেই যাব, তাই ইচ্ছে থাকলেও একটু দূরত্ব রেখেই চলতে হয় ওনার সঙ্গে। ও হ্যাঁ, আমি মিতুন, কলেজে পড়ি, এমকম লাস্ট ইয়ার। আমার একটা জবও জুটে গেছে অবশ্য, কিন্তু সাহস করে বাড়িতে বলতেই পারছি না যে পরীক্ষার পর টিসিএসে জয়েন করব। আসলে আমি আর আমার বয়ফ্রেন্ড প্রদীপ্ত দুজনে মিলে যে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছি, সেখানে প্রদীপ্তর একার ইনকামেই কলকাতার বাজারে স্বাচ্ছন্দ্যে সংসার চলবে না, তাই দুজনে মিলে ছক বেঁধেই এগোচ্ছি। কিন্তু কি করে যে বাড়িতে বলবো প্রদীপ্তর কথা। এদিকে আমার বাবা মাও ছক কষে রেখেছেন যে পরীক্ষার পর আমাকে পাত্রস্থ করে ওনারা নিশ্চিন্ত হবেন। সেই মতো বাড়িতে পাত্র দেখাও শুরু হয়ে গেছে। আসলে কবেই আমার বিয়ে দিয়ে দিতেন ওনারা। নেহাতি আমি আরও পড়তে চেয়েছিলাম, তাই বিকমের পর এমকম করার সুযোগটা পেয়েছি, তাও এই ছোট কাকিমার দৌলতেই। কারণ বিকমের পর যখন সম্বন্ধ দেখা হচ্ছিল, তখন কাকিমাকে বলেছিলাম যে আরও পড়তে চাই। আমার শিক্ষিতা কাকিমা সেদিন আমার রাগী বাবার মুখের সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় আমার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তাই আজও প্রথমেই কাকিমার কথাই মনে হলো। আজ সন্ধেবেলা বাবার পছন্দের সুপাত্রের বাড়ি থেকে আমাকে দেখতে আসবেন। বাড়িতে সকলেই খুব ব্যস্ত। মাও খুব খুশি হয়ে আজ সকালেই আমাকে সব কিছু জানালেন। আমার সুযোগই হচ্ছে না কাকিমার সঙ্গে কথা বলার। ওদিকে প্রদীপ্ত আমার ওপর রাগারাগি করছে, মুখ শুকনো করে নিজের ঘরে বসে আছি। এমন সময় মেঘনা চাইতে জলের মতো কাকিমা নিজেই আমার ঘরে এলেন। এসে বললেন, কি হয়েছে রে তোর? তোকে এত শুকনো দেখাচ্ছে কেন? আজ না তোকে দেখতে আসবে? সেই জন্যই তো আমি ছোট কাকিমাকে এত ভালোবাসি। মুখ দেখেই উনি সব বুঝে যান। আমি কাকিমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললাম। তারপর ওনাকে সব বললাম। কাকিমা সব শুনে শান্তভাবে বললেন, প্রেম করার সাহস রাখিস আর বাড়িতে বলার সাহস রাখতে পারিস না বুকে? তারপর বললেন, ঠিক আছে, আমি দেখছি। আবারও কাকিমা বাবার কাছে গেলেন শুধুমাত্র আমার জন্য। গিয়ে বললেন, আগে পরীক্ষাটা হয়েছে দিন দাদা, তারপর না হয় এসব দেখাশোনা হবে।
এত কঠিন একটা পরীক্ষা, এই সবের জন্য না আবার মিতুনের রেজাল্টটা খারাপ হয়ে যায়। বাবা বললেন, সবই তো বুঝলাম ছোট বৌমা, কিন্তু ওনারা যে যেচে আসতে চেয়েছেন, না বলি কি করে? তাছাড়া দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, বিয়ে তো হবে পরীক্ষার পরে। কিন্তু দাদা, মিতুনেরও কিছু বলার থাকতে পারে, ও তো বড় হয়েছে। কাকিমার কথার মাঝেই মা ঢুকে কর্কশ স্বরে বললেন, ওর আবার কি বলার থাকবে রে ছোট? ওর জন্য আমরা যেটা ভালো মনে করব তাই হবে। আমরা ওর বাবা মা, আমরা বুঝবো ওর কিসে ভালো হয়। এ ব্যাপারে তোর মাথা খারাপ না করলেও চলবে। তখনকার মতো মাথা নিচু করে চলে এলেন কাকিমা। কিন্তু আমি জানি অত সহজে হার মানার মানুষ নন উনি। একবার কোনো কিছুর খেই ধরলে তার জট না খুলে শান্ত হন না তিনি। আর সেই জন্যই বোধহয় কাকিমাকে আমরা এই বাড়িতে পেয়েছি। আড়াল থেকে সব কিছু শুনছিলাম। কাকিমার চোখে চোখ পড়তেই উনি ইশারায় পড়তে বসতে বললেন, তাই চুপচাপ আমি নিজের ঘরে চলে এলাম। জানতাম আমার সর্বনাশ করে তবে ওর শান্তি হবে। বলি, আমি কি দোষ করেছি রে হতভাগী, যে আমার মেয়েটার কপালটা পোড়াবার জন্য উঠে পড়ে লেগেছিস? বাড়ি বয়ে আসা এত ভালো সম্বন্ধটা তোকে এইভাবে ভাঙতে হলো? ধর্মে সইবে না, এই আমি বলে রাখলাম। তোরও তো মেয়ে আছে, এখন নয় ছোট, কিন্তু ওকেও তো বিয়ে দিতে হবে একদিন। তখন এরকম কিছু হলে বুঝবি মা বাবার মনে কত কষ্ট হয়। এইভাবে কোনো শত্রুও মেয়ের বিয়েতে ভাঙচি দেয় না। তারপর বাবার উদ্দেশ্যে বলতে লাগলেন, আরও মাথায় চাপাও তোমাদের শিক্ষিত সুন্দরী ছোট বৌমাকে। দিল তো তোমারই অনিষ্ট করে। সকাল থেকে এসবই বিলাপ করে চলেছেন আমার মা, আর ঠাকুমা জেঠিমা সকলেই ওনার তালে তাল দিচ্ছেন। কাকিমা অবশ্য নির্বিকার, রোজকার মতো আজও সেজেগুজে ওনার গানের স্কুলে ক্লাস নিতে চলে গেলেন। আর আমি অসহায়ের মতো নিজের ঘর থেকে মায়ের বিলাপ আর কাকিমাকে দেওয়া অভিশাপগুলো শুনছি। একবার মনে হলো ছুট্টে বাইরে বেরিয়ে এসে বলে দিই যে কাকিমার কোনো দোষ নেই, আমি এই বিয়ে করব না। কিন্তু কাকিমা আমাকে ওনার মাথার দিব্যি দিয়েছেন এখন এসব ব্যাপারে আমাকে না ঢুকতে, শুধু মন দিয়ে পড়াশোনা করে খুব ভালো পরীক্ষা দিতে। কাকিমার জন্য ভীষণ খারাপ লাগছে আমার, তাই আমি মন দিয়ে করতেই পারছি না। ওদিকে ঠাকুমা জেঠিমা সকলেই মায়ের পক্ষ নিয়ে কাকিমাকে প্রায় এক ঘরে করেছেন। রাতে ফিরে ছোট কাকাও কাকিমাকে বকাবকি করলেন এসব ব্যাপারে ওনার নাক গলানোর জন্য। আমি সবই দেখছি বুঝছি, কিন্তু আমার হাত পা বাঁধা। কাকিমা আমাকে শর্ত করিয়েছেন এখন চুপচাপ পরীক্ষা দিতে, তারপর পরীক্ষা শেষ হয়ে গেলে বাবাকে নিজের মুখে সব কিছু জানাতে। বাবারা যদি রাজি না হন উনি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেবেন। উনি আমাদের কথা দিয়েছেন, আমাদের মানে আমাকে আর প্রদীপ্তকে। মাঝে একদিন প্রদীপ্তর সঙ্গে দেখাও করে এসেছেন কাকিমা। ওনারও খুব পছন্দ হয়েছে দীপকে, প্রদীপ্তর ডাক নাম। আসলে দীপ সত্যিই খুব ভালো ছেলে, অনেক বছর ধরেই আমাদের সম্পর্ক, তাই ওর ভালো মন্দ খুঁটিনাটি সবই আমি জানি। আর কাকিমার জহুরির চোখ ঠিক চিনেছে আমার প্রদীপ্তকে, ঠিক যেভাবে আমার উদার ছোট কাকাকে চিনেছিলেন। তাই কাকিমার ওপর আমার অগাধ বিশ্বাস আছে। সন্ধেবেলা পাত্রসহ পাত্রপক্ষের বাড়ির লোকজন এসেছিলেন। ওনারা নাকি বারবার দেখা পছন্দ করেন না, তাই সদল বলে এসেছিলেন। কাকিমার কথাতেই আমি ঘরোয়া একটা পোশাকেই ওনাদের সামনে গেলাম। আসলে পরীক্ষার আগে একদমই আমার ঝামেলা করতে ইচ্ছে করছিল না, যদিও মা জেঠিমা ঠাকুমা সকলেই চেয়েছিলেন আমাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে ওনাদের সামনে নিয়ে যেতে, কিন্তু কাকিমার জন্য তা সম্ভব হলো না। তাই মা খুব রুষ্ট হলেন কাকিমার ওপর। তারপর আলাদা করে পাত্রের সঙ্গে কথা বলার সময় কাকিমার বুদ্ধিতেই পাত্রের ফোন নাম্বারটা নিয়েছিলাম, আর কাকিমা সেই নম্বরে ফোন করেই আমার বিয়েটা বানচাল করেছেন। পরের দিন মানে আজ ওনারা ফোন করে বিয়ে না হওয়ার খবরটা জানাতেই মা রেগে ফেটে পড়েছেন কাকিমার ওপর। যদিও ওনারা কাকিমার কথা বলেছেন কিনা আমার জানা নেই, তবু মা নিশ্চিত যে এই বিয়ে ছোটই ভাঙিয়েছে। ও প্রথম থেকেই চাইছিল না এই বিয়েটা হোক। তাছাড়া মায়ের আরও ধারণা হয়েছে যে এত সাধারণভাবে পাত্রপক্ষের সামনে গেলে বিয়ে ভাঙতে বাধ্য। বাবাও অবাক হয়েছেন যে ওনাদের কথাবার্তায় পরিষ্কার ছিল যে ওনাদের সকলেরই আমাকে খুব পছন্দ হয়েছিল।
তারপর কি এমন হলো যে অকারণেই এখানে ওনারা আর সম্বন্ধ করতে চাইছেন না? এদিকে আমার কোনো দিকে তাকানোর সময় নেই। কাকিমাকে কথা দিয়েছি ফার্স্ট ক্লাস পেতেই হবে। এই ঘটনার পর থেকে কেউই ভালো করে কাকিমার সঙ্গে কথা বলে না, এমনকি আমার ভাই আর আমার জ্যাঠতো দুই দাদাও না। কাকাও সারাদিন থাকেন না, হাওড়াতে কাকার অফিস, সকালে যান আর রাত্রিতে ফেরেন। তবুও কাকিমা বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলেননি কাকাকে। বাড়ির ছেলেকে বাড়ি থেকে কখনোই দূরে রাখতে চাননি উনি। সংসারের দায়িত্ব কর্তব্যগুলি পালন করে দিয়ে সারাদিন আমার কাকাতো বোন তিতলির পেছনে ছুটতে হয় ওনাকে। ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, নিজেই যত্ন করে পড়ানো। তাই তো তিতলি প্রতি বছর ক্লাসে ফার্স্ট হয়। তারপর নিজের গানের জগৎ তো আছেই। সেদিনের পর থেকে বাবাও আর হাঁক পারেন না ছোট বৌমা বলে। আর জেঠু অবশ্য বরাবরই চুপচাপ। উনি এমনিতেই সংসারে কোনো ঝুট ঝামেলায় থাকতে পছন্দ করেন না, তাই প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কথাও বলেন না। যাই হোক, আমি কানাঘুষো শুনতে পেয়েছি যে এবারে কাকিমাকে না জানিয়ে বাবারা অন্য জায়গাতে আমার সম্বন্ধ দেখছেন। আমার পরীক্ষা খুব ভালোভাবেই শেষ হলো। কিছুদিন ধরে নিজের পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে কোনো দিকে তাকানোর ফুরসতই পাইনি। তবু তারই মাঝে কাকিমা এসে ঠিক খবর নিয়ে গেছেন আমার পরীক্ষাগুলো ভালো হয়েছে কিনা। ওদিকে পরীক্ষা শেষ হতেই আমাকে জবটাতে জয়েন করতে হলো। তবু প্রদীপ্তর পরিচিত ছিল বলেই এতদিন আমার জায়গাটা রাখা ছিল। বাড়িতে এসে আমার চাকরির কথাটা বলতেই সবাই হুলুস্থুলু বাঁধিয়ে দিল। দুই তুতো দাদা এখনও বেকার, পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছে। ওরাই সবার আগে রে রে করে তেড়ে এলো। ছোড়দা প্রায় আমারই বয়সী। ও ইঞ্জিনিয়ারিং পড়েও মনের মতো প্লেসমেন্ট পায়নি, তাই চেষ্টা করে চলেছে। অবজ্ঞা ভরেও বলল, এত পড়ে আমরাই ছেলে হয়ে একটা ভালো কাজ জোগাড় করতে পারছি না, আর উনি এলেন বলতে যে পরীক্ষা দিয়েই নাকি ওনার জন্য কে চাকরি নিয়ে বসে আছেন। যত সব ফাজলামি। কোথায় আমি ভেবেছিলাম আমার চাকরির খবরে সবাই খুশি হবে, তা নয়, সবাই যেন আমার পেছনে রে রে করে তেড়ে এলো। মা বললেন, আমাদের বাড়ির মেয়েরা ওসব বাজে বাজে জব টপ করতে যায় না। জেদ করে পড়াশোনা করেছ, এবারে একটা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দেব। অনেক জেদ করেছো তুমি আর তোমার সোহাগের ছোট কাকিমা মিলে। আর লোক হাসিও না, যথেষ্ট ধিঙ্গি হয়েছ। এবারে বিয়ের পিঁড়িতে বসে আমাদেরকে উদ্ধার করো। মায়ের কথাগুলো শুনে চোখ ফেটে জল আসতে চাইছিল। কোথায় মায়েরই সব থেকে বেশি খুশি হয়ে আমার পাশে থাকা উচিত ছিল, তা নয়, এই যে উল্টো হলো। আর মায়ের সঙ্গে তাল মিলিয়ে জেঠিমা বললেন, সবই ওই ছোটোর তালিম। ওই তো মিতুর ঘরে ঢুকে ঢুকে এসব কুবুদ্ধি দিয়ে আসে। কি না, বাইরে আজে বাজে যা খুশি কাজ করে নিজের পায়ে দাঁড়ানোর বুদ্ধি। আমরা যেন লোকের পায়ে দাঁড়িয়ে আছি। যত সব ন্যাকামির কথা। আমার সব দিকে চোখ ঘোরে, আমার নজর এড়ানো অত সহজ নয়, বুঝলি? কাকিমা বাড়িতে ছিলেন না, তাই সবাই ওনার নামে যা খুশি বলতে লাগলো। আমারও মাথাটা গরম হয়ে গেছিল। দিলাম সবাইকে ঝেড়ে কাপড় পরিয়ে। জেঠিমার দিকে তাকিয়ে বললাম, খুব হিংসে হচ্ছে না? আমি মেয়ে হয়ে একটা চাকরি জুটিয়ে ফেললাম, আর আপনার ছোট থেকে বাড়ির গুরুজনদের আপনি আজ্ঞে করেই সম্বোধন শেখানো হয়েছিল। ছেলেরা এখনও বেকার, তাই মেনে নিতে খুব কষ্ট হচ্ছে না? হঠাৎই মা আমার গালে একটা চড় কষিয়ে বললেন, এখনই ক্ষমা চা জেঠিমার কাছে। আমারও আজ জেদ চেপে গেছে, আজই একটা হেস্তনেস্ত হয়ে যাক। আমি গর্জে উঠে বললাম, আমি কোনো অন্যায় করিনি, তাই কারোর কাছে ক্ষমা চাইব না। জেঠিমা বললেন, ছেড়ে দে মেজো, ও যেখান থেকে শিক্ষা পাচ্ছে সেখানে ক্ষমার কোনো জায়গা নেই। আগেই সাবধান করেছিলাম, এখন সামলা তোর বিদ্ধে ধরি সোহাগের মেয়েকে। বলেই দুই দাদাকে নিয়ে দুমদাম করে নিজের ঘরে চলে গেলেন। ঠাকুমা বাড়িতে ছিলেন না, কোথায় যেন নামগান শুনতে গেছেন। মা কঠিন স্বরে বিধান দিলেন, এই বাড়িতে থাকতে হলে কোনো চাকরি টাকরি করা চলবে না। আমিও দৃঢ়তার সঙ্গেই বললাম, বেশ, আমি তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাব, বাইরেই নিজের ব্যবস্থা করে নিতে পারবো বলে নিজের ঘরে চলে এলাম। জানি না কি করে এভাবে বলতে পারলাম আজ। কোনো দিন মা জেঠিমার মুখের ওপর কোনো তর্ক করিনি, কিন্তু আজ যে কোথা থেকে কি হয়ে গেল, আমি বাধ্য হলাম ওদের সঙ্গে তর্ক করতে। কে জানে, সত্যি সবই হয়তো কাকিমার শিক্ষা, নয়তো নিজের পায়ের তলার মাটি শক্ত হবার জোর।
কাকিমা সবসময় বলেন অন্যায়ের প্রতিবাদ করতে, চুপচাপ মুখ বুজে সব কিছু সহ্য করলে সবাই পেয়ে বসে। নিজের জীবন গঠনের জন্য নিজেকেই আওয়াজ তুলতে হয়। জানি সন্ধেবেলা বাবা জেঠুরা ফিরলে আরেক চোট অশান্তি হবে, তাই মনে মনে সেই অশান্তির মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছি। আমার শুধু খারাপ লাগছে, বেচারি কাকিমাটাকে এসবের মধ্যে জড়িয়ে দিচ্ছে সবাই। প্রদীপ্তকে মেসেজ করে কিছুটা জানালাম, এখন বাড়িতে সবাই আছে আর সবাই আমার ওপর নজর রাখছে, যেন আমি খুনের আসামি। তবু এখনও তো প্রদীপ্তর কথা জানেনই না ওনারা। জানলে যে কী হবে আমি ভাবতে পারছি না, কিন্তু আজ আমাকে জানাতেই হবে। সন্ধেবেলা যথারীতি আমার ডাক পড়ল বৈঠকখানার ঘরে। বাড়ির সবাই বসে আছেন, এমনকি আমার ছোট ভাইটাও বড়দের মাঝখানে যেন আমার বিচার করবার জন্যই বসে আছে। আমি ঘরে ঢুকে চোখ ঘুরিয়ে সবাইকে দেখলাম। ছোট কাকা এখনও অফিস থেকে ফেরেননি, আর কাকিমা তিতলিকে নাচের ক্লাস থেকে নিয়ে একটু আগেই ফিরেছেন। তাছাড়া ওনাকে কেউ ডাকেওনি মনে হয়। তবু কাকিমার বলা কথাগুলোকে মনে মনে স্মরণ করে দৃঢ়তার সঙ্গে আমি গিয়ে দাঁড়ালাম ওই ঘরে। কাকিমা সবসময় বলেন, ভালোবাসলে তার প্রকাশ করতে হয় নিজের মুখেই, নয়তো ভালোবাসার মানুষটিকে অপমান করা হয়। হ্যাঁ, আমি তো শুধু ভালোবেসেছি, কোনো অন্যায় তো করিনি। ওদিকে প্রদীপ্ত যে আমার অপেক্ষাতেই বসে আছে, আমাদের ভালোবাসাকে সম্মান জানানোর জন্য আজ যে আমাকে সাহস করে বাড়িতে জানাতেই হবে আমার ভালোবাসার মানুষটির কথা। হ্যাঁ, সেদিন সবার সামনে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে আমি আমার চাকরির কথা আর আমার প্রদীপ্তর কথা বলেছিলাম। প্রদীপ্তরা কায়স্থ শুনে এক কথাতেই বাড়ির সবাই নাকচ করে দিয়েছিলেন। বাবা কঠিন স্বরে আমাকে বলেছিলেন আমার নিজের রাস্তা দেখে নিতে। ওনারা প্রাণ থাকতে কখনোই আমার সঙ্গে প্রদীপ্তর বিয়ে দেবেন না। আমিও আর দেরি করিনি, সেই রাতেই বেরিয়ে এসেছিলাম ও বাড়ি থেকে। মা অনেক কেঁদেছিলেন। মাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলাম, তোমরা খাঁটি হিরেকে ছেড়ে আমার জন্য কাজ খুঁজে বেড়াচ্ছিলে মা। প্রদীপ্ত খুব ভালো ছেলে, একবার কথা বলে দেখো। ঠাকুমা জেঠিমা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। সেদিন মায়ের কাছে আমাকে ঘেঁষতেই দেননি। মনের মধ্যে একরাশ কষ্ট আর ঘর ছাড়ার ব্যথা বুকে নিয়ে আমি বাড়ি ছাড়লাম। সে রাতে এক বান্ধবীর কাছে ওর হোস্টেলে গিয়ে উঠেছিলাম। কাকিমাকে আর ইচ্ছে করেই জড়াইনি, ওনার সঙ্গে দেখা না করেই বেরিয়ে এসেছিলাম ও বাড়ি থেকে। কে জানে, কাকিমার সামনে গেলে উনি হয়তো আবার আবেগের বশে আমাকে আটকাতে চাইতেন। বাড়ির লোকেদের সঙ্গে আবার অযথা তর্কে জড়িয়ে পড়তেন। বেচারিকে তো থাকতে হবে ও বাড়িতে, এমনিতেই অপবাদ নিয়েই আছেন। অনেক রাতে ছোট কাকার ফোন থেকে কথা বলেছিলেন কাকিমা, কোথায় আছি জানতে চেয়েছিলেন। অথচ আমার নিজের মা ভাই একবার জানার প্রয়োজনও মনে করেনি যে এত রাতে আমি কোথায় গেলাম। আর একবার কাকিমা আমার মনটা জিতে নিলেন। ফোনে কাকিমার গলাটা খুব ভারী লাগছিল, তাই বাড়ির খবর জানতে চাইলাম। উনি অন্য কথা বলে এড়িয়ে গেলেন। খুব ক্লান্ত আর বিধ্বস্ত লাগছিল নিজেকে, তাই আর কোনো প্রশ্ন করিনি সেই রাতে। পরের দিন থেকেই আমার একার লড়াই শুরু হয়েছিল। পাশে অবশ্য সবসময় প্রদীপ্ত ছিল, আর কাকিমাও ফোনে খোঁজখবর নিতেন। ওই হোস্টেলেই নিজের থাকার একটা ব্যবস্থা করে ছুটতে লাগলাম অফিসে। আর প্রদীপ্ত রেজিস্ট্রি ম্যারেজের অফিসে দৌড়োদৌড়ি করে মাসখানেক বাদে ডেট পেল। আবার কাকিমার শরণাপন্ন হতে হলো। বিয়ের দিন যথারীতি হাসি মুখে কাকার সঙ্গে এসে হাজির হলেন উনি। কথা দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবেন, সে কথা রেখেছিলেন। সঙ্গে তিতলিকেও এনেছিলেন। আমার বাপের বাড়ির তরফের সাক্ষী হয়ে সব নিয়ম কানুন পূরণ করে সেদিনের সমস্ত খরচ বহন করলেন ওনারাই। নিজের গলার হারটা খুলে দিয়ে আশীর্বাদ করলেন আমাকে। ভালোবাসার বন্ধনে বেঁধে আমাদেরকে চিরঋণী করে দিলেন কাকিমা। কপালে সিঁদুর পাওয়ার পর বাড়ির সবার জন্য মনটা ছটফট করে উঠল। আমি কাকিমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আমি কাকা কাকিমার সঙ্গে ও বাড়ি যেতে চাইলে কাকিমা বললেন, এখন যাস না, কি দরকার আবার নতুন করে অশান্তির। তাছাড়া প্রদীপ্তকে ওরা অপমান করবে, সেটা কি তুই মেনে নিতে পারবি? তার চেয়ে বরং তোদের নতুন জীবনে তোরা খুশিতে থাক। এই বলেই কাকিমারা চলে গেছিলেন। কাকিমার এই রূপটা যেন একটু অন্যরকম লেগেছিল। আমি ভেবেছিলাম কাকিমাই হয়তো আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চাইবেন ও বাড়ি। যাই হোক, কাকিমার কথা মেনে নিয়েছিলাম। বিয়ের পর দীপের দাদা বৌদির সঙ্গেই ওদের বাড়িতে উঠলাম।
কিছুদিন আগে দীপের মা মারা যাবার পর থেকে ওর দাদা বৌদির কাছেই থাকে। ওনারাই এখন দীপের অভিভাবক। ওর মা যখন অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি ছিলেন, আমি বেশ কয়েকবারই গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে। উনিও আমাকে ওনার ছোট পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলেন। আমাকে খুব স্নেহ করতেন উনি। আমার ভাসুরের এখানে কয়েক মাস থাকার পর আমাদের অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নতুন করে আমাদের সংসার পাতলাম। প্রদীপ্তর আর আমার নিজের সংসার। এতদিনে বুঝি আমাদের স্বপ্ন পূরণ হলো। খুব ইচ্ছে করছিল কাকিমাদেরকে নিজের কাছে এনে রাখি কটা দিন। তিতলির স্কুলের ছুটি পড়তেই কাকিমাকে বললাম আমার মনের কথা। কাকিমা হেসে বললেন, যাওয়ার দিন কি ফুরিয়ে গেছে রে বোকা মেয়ে? সময় হলে ঠিকই চলে যাব, তখন আর ডাকতে হবে না। তাছাড়া নিজের বাড়িঘর কর, একেবারে তোর নিজের বাড়িতে গিয়েই থাকবো। এসব কথা বলে কাকিমা আমার প্রস্তাবটা এড়িয়ে গেলেন। ও বাড়ির খবর জানতে চাইলেও সব ভালো বলে এড়িয়ে গেলেন। এর মাঝে বেশ কয়েকবার আমি, মা, বাবা, ভাই, এমনকি দাদাদের ফোন করেছি। কেউ ফোন কেটে দিয়েছে, কেউ অপমান করেছে, আবার কেউ আমাদের নম্বরগুলো ব্লক লিস্টে ফেলে দিয়েছে। আমি কাঁদলে প্রদীপ্ত আমায় আদর করে সান্ত্বনা দিয়ে বলেছে যে, দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানি কিছুই ঠিক হবে না। ওরা আমাকে ত্যায্য করে দিয়েছে। খুব একগুঁয়ে আর জেদি আমার বাড়ির লোকজনগুলো। ওনারা কিছুই যুক্তি দিয়ে বিচার করেন না। আমাকে তো সুখেই দেখতে চেয়েছিলেন ওনারা। তাহলে আজ একবারও আমি কেমন আছি দেখতে এলেন না কেন? কাকিমার বলা কথাগুলো প্রদীপ্তকে বললাম। প্রদীপ্ত বলল, ঠিকই তো বলেছেন কাকিমা, উনি ভাড়া ঘরে আসতে যাবেন কেন? আমাদের নিচের বাড়িতেই আসবেন। প্রদীপ্তর সঙ্গে সংসার করার আনন্দে আমারও মাথায় আসেনি নিজের বাড়ি তৈরির কথা। তাই দুজনে মিলে এবারে নিজের একটা ছাদের স্বপ্ন দেখতে শুরু করলাম। একদিন দুপুরবেলা অফিসে কাজ করছিলাম। হঠাৎই পাড়ার এক বান্ধবীর মুখে খবর পেলাম আমার ঠাকুমা মারা গেছেন। বিয়ের পর অনেক চেষ্টা করেও একবারও ঠাকুমার সঙ্গে দেখা হয়নি। তাই মনের মধ্যে আফসোস চেপে রেখে শেষ দেখাটা দেখতে ছুটলাম ও বাড়ি। অফিসে প্রদীপ্তর এখন অনেক দায়িত্ব, তাইও ছুটি ম্যানেজ করতে পারেনি, আর আমিও অত জোর করিনি ওকে। মানে এই শোকের আবহে ওকে নিয়ে যেতে চাইনি। তাছাড়া আমার বাড়ির মানুষগুলোকে তো আমি চিনি, তাই সাহস পাইনি ওকে নিয়ে যেতে। তাই আমি একাই গেলাম আমার বাপের বাড়ি। যদিও আমাকে আমার ঠাকুমার মরা মুখটাও দেখতে দেওয়া হলো না। দাদা, ভাই সকলেই আমাকে অপমান করে তাড়িয়ে দিল মা বাবার সামনে। ওনারা একটাও কথা বললেন না। লজ্জায় অপমানে মাথা নিচু করে বেরিয়ে আসছিলাম ও বাড়ি থেকে। এমন সময় কাকা কাকিমাকে নামতে দেখলাম গাড়ি থেকে। আমি ভাবলাম কোনো দরকারে হয়তো কাকিমারা কোথাও গেছিলেন। এতক্ষণ বুকের মধ্যে অভিমান চেপে রেখেছিলাম, কিন্তু এবারে কাকিমাকে দেখে আর চোখের জলটাকে ধরে রাখতে পারলাম না। উনি আমাকে জোর করে আমার হাতটি ধরে আবারও ভেতরে নিয়ে গেলেন। এই শোকের পরিবেশে আমাকে নিয়ে আবার নতুন করে কোনো অশান্তি হোক তা আমি চাইনি। তাই এবারে ভেতরে যেতে ভয় পাচ্ছিলাম। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, আমরা বাড়িতে ঢুকতেই আবার অশান্তি শুরু হলো। এমনকি কাকা কাকিমাদেরকেও ঠাকুমার মুখ দর্শন করতে দিতে চাইল না আমার দাদারা। আমার মাথায় কিছুই ঢুকছিল না, কাকারা কি দোষ করলেন? তাছাড়া আমি লক্ষ্য করলাম আমাকে বাদ দিয়ে কাকা কাকিমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছে দাদারা। ওনাদের ওপরেই যেন বেশি আক্রোশ। পরে অবশ্য আমি সব জানলাম। সেদিন আমার বাড়ি ছাড়ার পর থেকেই মা, জেঠিমারা সবাই মিলে কাকিমার পেছনে লেগে একেবারে বাড়ি ছাড়তে বাধ্য করেছিলেন ওনাদেরকে। ফোনে এত কথা হয় কাকিমার সঙ্গে, তবু এতদিন কাকিমা আমাকে কিছুই জানাননি। এমনকি আমার বিয়েতেও এসেছিলেন হাওড়ার ভাড়া বাড়ি থেকে। এখন ধীরে ধীরে আমার কাছে সব পরিষ্কার হচ্ছে। সেদিন বিয়ের পর আমি যখন কাকিমাদের সঙ্গে বাড়ি আসতে চেয়েছিলাম, তখন কেন উনি এড়িয়ে গেছিলেন। এত শোকের মধ্যেও আমি অবাক চোখে কাকিমাকেই দেখে চলেছি। মানুষটাকে যত দেখি ততই অবাক হই। না, সেদিন আমাদেরকে আর কেউ বাড়ি থেকে বের করেনি, কারণ ঠাকুমা মারা যাওয়ার আগে আমার জেঠুর হাত ধরে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে আমার ছোট কাকা কাকিমাকে যেন এ বাড়ির কোনো কিছু থেকে বঞ্চিত না করা হয়। আর মায়ের কাজটাও তো এ বাড়ির একটা বড় কিছুর অংশ। আর সেই সঙ্গে আমিও সেদিন ঠাকুমাকে ধরে একটু কাঁদবার সুযোগ পেয়েছিলাম।
আসলে সকলের পাল্লায় পড়ে রাগের মাথায় ছোট ছেলে আর বৌমাকে তাড়িয়ে দিলেও পরে নিজের ভুল বুঝেছিলেন আমার ঠাকুমা। সেই অনুতাপেই হয়তো এত তাড়াতাড়ি উনি চলে গেলেন। কাকিমাই তো ঠাকুমার সব চাহিদাগুলো মেটাতেন, সময় মতো সব কিছু এগিয়ে দিতেন ওনার সামনে। ঠাকুমা হয়তো ছোট ছেলে আর ছোট বৌমার শোকেই মারা গেছেন, কিন্তু বাড়ির সবাই আমাকেই দোষারোপ করলেন যে আমার জন্যই নাকি আমার ঠাকুমা মারা গেছেন। যাই হোক, আমি একদিন বাড়ির সকলের জন্য বস্ত্র আর হবিষ্যির ফল মিষ্টি সব কিছু নিয়ে গেছিলাম ও বাড়ি। সেই সময় কাকা কাকিমা ছিলেন না ওখানে, তাই আবার আমাকে অপমানিত হতে হলো। ওনারা আমার দেওয়া কিছুই নিলেন না। মায়ের সঙ্গে একটু কথা বলতে চাইলে ভাই কিছুতেই কোনো কথা বলতে দিল না। তাই আবারও একরাশ অভিমান নিয়ে ফিরে এসেছিলাম ও বাড়ি থেকে। পরে শ্রাদ্ধের সময় কাকা কাকিমা অনেক ডেকেছিলেন, কিন্তু আর অপমানিত হতে যাইনি ও বাড়ি। জীবন চলতে লাগলো নিজের গতিতে। সময় স্রোতে ভেসে এই জীবনটাকে সাজাতে গোছাতে লেগে গেল বেশ কিছুটা সময়। জীবনের প্রত্যেকটি পদে কাকিমার সাহায্য পেয়েছি। আসলে আমার জীবনের ভালো মন্দে আমি নিজেই ওনাকে জড়িয়ে নিয়েছি। দুঃখের মতো খুশিও ভাগ করে নিতে চায় মানুষ, আর সেটাও শোনানোর জন্য একটা প্রাণবন্ত মনের প্রয়োজন পড়ে। অভিভাবকের যে শূন্যস্থানটা ছিল সেখানে আমার কাকা কাকিমাকে বসিয়েছি। বিয়ের 13 বছর পর আজ আমাদের গৃহপ্রবেশ। কাকা কাকিমার অপেক্ষাতেই বসে আছি। ওনারা না এলে কিছুতেই পুজো শুরু করা যাবে না। ঠাকুর মশাই বিরক্ত হয়ে বললেন, শুভ সময় পেরিয়ে যাচ্ছে তো। আমার মুখের কথাটা কেড়ে নিয়ে প্রদীপ্ত বলল, শুভ মানুষটা না এলে শুভ সময় পেরোবে কি করে? ঠাকুর মশাই কিছু বুঝতে না পেরে আমার মুখের দিকে তাকালেন। আমি হেসে বললাম, আর একটু ধৈর্য ধরুন ঠাকুর মশাই, আসলে আমাদের জন্য লাকি মানুষটা এখনই এসে পড়বেন। সেই হাওড়া থেকে রওনা দিয়েছেন তো, একটু সময় লাগবে। আমার কথা শুনে মা অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকালেন। ও হ্যাঁ, বলাই হয়নি, আজ আমাদের গৃহপ্রবেশে আমার মা এসেছেন। আসলে আমার ভাইয়ের বউ সৃষ্টি মাকে জোর করে আমার এখানে পাঠিয়েছে। যেদিন আমার 5 বছরের ছেলে গবলুর হাত ধরে আমরা ও বাড়িতে গৃহপ্রবেশে নেমন্তন্ন করতে গেছিলাম, সেদিন সংকোচ আর লজ্জায় মা বাবা কিছুই বলছিলেন না। তখন সৃষ্টি আমাকে কথা দিয়েছিল যে ও মা বাবাকে ঠিক সময় মতো আমাদের এখানে পাঠিয়ে দেবে। কাকিমা সব সময় বলেন, বিপ্লব সব সময় সব জায়গাতেই ঘটে চলেছে, আমাদের খালি চোখে আমরা দেখতে পাই না, বুঝলি? আমার ভাইয়ের বউ সৃষ্টি হলো সেই বিপ্লব। আমার কাকিমার উত্তরসূরি আমাদের বাড়িতে বিপ্লব ঘটাতে এসেছে। আমার ভাই এখন অন্য মানুষ। যে একদিন আমাকে ও বাড়িতে ঢুকতে দেয়নি, মায়ের সঙ্গে একটু কথা বলতে দেয়নি, সে এবারে সাদর গ্রহণ করে আমাদেরকে। অনাথ আশ্রমের মেয়ে সৃষ্টি ভাইয়ের অফিসেই জব করে। ভাই নিজেই পছন্দ করে বিয়ে করেছে। ওদের বিয়েতে হোটেলে একটা গেট টুগেদার হয়েছিল, যদিও ফোনে নেমন্তন্ন করেছিল বলে আমাকে ওখানে যেতে দেয়নি প্রদীপ্ত। তবে পরের দিনই সৃষ্টি নিজেই পরিচয় করে গেছিল আমাদের ফ্ল্যাটে এসে। তখনই বুঝেছিলাম আরেকটা কাকিমা ও বাড়ির মানুষগুলোকে শোধরানোর দায়িত্ব নিয়ে ঢুকে পড়েছে ও বাড়িতেই। কাকিমাকে সৃষ্টির কথা বলতেই কাকিমা কোনো কথা বলেননি, শুধু একটা হালকা হাসি হেসেছিলেন। সেটাই হয়তো জয়ের হাসি ছিল। সকালেই মা আর জেঠিমা চলে এসেছেন। বাবার শরীরটা ভালো নেই, তাই আজ আসতে পারেননি, তবে কথা দিয়েছেন পরে একদিন সময় করে অবশ্যই আসবেন। ওনার নাতির সঙ্গে সময় কাটিয়ে যাবেন। কাকিমাদের জন্য অপেক্ষা করতে করতে আজ কত কথাই মনে পড়ছে। জেঠিমার ফাঁকা স্মৃতি আর ওনার 2 বৌমার দাপটে জেঠিমার মুখের কথা যেন হারিয়ে গেছে। চুপচাপ এক পাশে বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আমার বাড়িটা দেখছেন। কেন জানি না ওই দাপুটে মানুষটাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে আমার বড্ড মায়া হলো। তাই কাছে গিয়ে আরেকবার জিজ্ঞেস করলাম, কিছু খাবেন কি না? উনিও মায়ের মতোই বললেন, পুজো না হলে কিছু খাবো না। এত বড় বাড়ি পেয়ে গবলু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আর ওর জেঠু জেঠিমণি ওর পেছন পেছন ছুটছে। এই গবলু হওয়ার সময় কাকিমা আর আমার যা মিলেই তো পালা করে আমার দেখাশোনা করেছেন। ওদের ঋণ শোধ করব কি করে? তাই তো এই 3 তলা বাড়ি, 2 তলার দক্ষিণের ব্যালকনি শুদ্ধ একটা ঘর আমার যা ভাসুরের জন্য বরাদ্দ রেখেছি। আমার যার ব্যালকনির খুব শখ ছিল, কিন্তু ওই পুরনো বাড়িটাতে কোনো ব্যালকনিই নেই। তাছাড়া প্রদীপ্তর প্রমোশনের আগে এই জায়গাটা কেনা হয়েছিল। তখন ভাসুর এক কথাতেই আমাদের ও বাড়ির ভাগের টাকাটা দিয়ে বিশাল সাহায্য করেছিলেন।
ওনাদের একমাত্র ছেলে বাইরে থাকে। কোনো রকম অসুবিধে হলেই এখানে চলে আসতে বলেছি। দোতলার ডাইনিং সংলগ্ন ঠাকুর ঘরে পুজো হচ্ছে, আর একতলায় নিমন্ত্রিত অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রদীপ্তর অফিস থেকে আর আমার অফিসের লোকজন মিলিয়ে বেশ অনেক লোকই হয়ে গেছে। হঠাৎ করেই গুবলু ছাদ বাগান থেকে এক মুঠো ফুল ছিঁড়ে এনে আমার কোলে ফেলল। বলল, পুজোতে দাও। গাছ থেকে ফুল ছেঁড়ার জন্য আমি একটু বকলাম ওকে। ওর জেঠু এসে আদর করে হাত ধরে নিয়ে গেল। পাতা শুদ্ধ ফুল ছিঁড়ে এনেছে। সেগুলো কোলের থেকে ঝাড়তে ঝাড়তে মনে পড়ল ওপরের ছাদ বাগানের কথা। কাকিমা বলেছিলেন, নিজের বাড়ি করলে একটা ছাদ বাগান করিস। আমাদের তো ছোট ফ্ল্যাট, ওখানে ওসব উপায়ই নেই। বাড়ির ভাগের অল্প কিছু টাকা পেয়ে তার সঙ্গে আরও কিছু দিয়ে অফিসের কাছাকাছি একটা ছোট ফ্ল্যাট কিনেছেন কাকা। আসলে তিতলির পড়াশোনার পেছনে কাকার অনেক খরচ হয়ে গেছে, তাই কাকিমার শখ পূরণ করতেই ওনার জামাই 3 তলায় ছাদ বাগান আর তার সংলগ্ন একটা বড় ঘর বানিয়েছে। কাকিমা ফোন করেছেন, বাড়ির গলিটা চিনতে পারছেন না, তাই কাউকে এগিয়ে আসতে বললেন। তাছাড়া কাকার শরীরটাও ভালো নেই, হালকা একটা স্ট্রোক হয়ে গেছে। তিতলির বিয়েটা কাকা এখনও মন থেকে মেনে নিতে পারেননি। ও হ্যাঁ, মায়ের সেদিনের দেওয়া অভিশাপ ফলে গেছে কাকিমার জীবনে। ওনার একমাত্র মেয়েকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে বিয়ে দিতে পারেননি। বিদেশে পিএইচডি করতে গিয়ে তিতলি একটা বিদেশি ছেলেকে বিয়ে করে নিয়েছে। কাকিমা অবশ্য খুশিই হয়েছেন, কিন্তু কাকা মন থেকে মেনে নিতে পারছেন না। আসলে ওই বাড়ির রক্তই তো বইছে কাকার শরীরে, তাই হয়তো মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। পুজোর আসন ছেড়ে উঠে দাঁড়ালো প্রদীপ্ত। বলল, আমি যাচ্ছি কাকিমাদের আনতে। ঠাকুর মশাই হৈ হৈ করে উঠলেন। পুজো ছেড়ে উঠতে নেই, অন্য কাউকে পাঠান। ঘরের সবাইকে আর আমাকেও অবাক করে দিয়ে প্রদীপ্ত বলল, ঈশ্বর ছাড়া পুজো হয় কখনো? আমি তো আমাদের ভগবানকে আনতে যাচ্ছি। ঘর জুড়ে ধূপ ধুনোর গন্ধের সাথে পিন পতনের নিস্তব্ধতা বিরাজ করল। যেমন ঈশ্বর আসার জন্য একটা ঐশ্বরিক পরিবেশ সৃষ্টি হয়, অনেকটা সেরকমই। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।